নমস্কার, আমি ইশিতা আহমেদ। আপনি দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি। নিয়ে এসেছি আজকের বিশেষ খবর। ইতিমধ্যেই চোখ রাখবো আজকের শিরোনামে। বাংলাদেশের শান্তি বাহিনী পাঠাতে রাষ্ট্রসংঘে দ্বারস্থ হোক কেন্দ্র, উক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিকে কুন্তল শান্তনুর পরে এবার জামিন পেল অয়ন, তবে এখনই জেল মুক্তি হচ্ছে না। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে দেবেন্দ্র ফড়নবিস জানালেন বিজেপির শীর্ষ নেতা। বিজেপি নেতারা দিল্লি গিয়ে কেন্দ্রীয় সরকারকে ডেপুটেশন দিয়ে বোঝান, উক্তি কুণালের। ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হোক, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে আর্জি সংবাদ প্রিয়াঙ্কার। এই সমস্ত বিস্তারিত খবর জানতে চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে। বিস্তারিত জানতে চোখ রাখবো প্রথম খবরের দিকে। অশান্ত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসংঘে দ্বারস্থ হওয়ার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের নাগরিকদের যে পরিবার পরিজন বাংলাদেশে আছে তাদের পরিস্থিতি নিয়ে বিধানসভায় এই দিন উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, রাষ্ট্রসংঘের কাছে বিষয়টি নিয়ে যাওয়া হলে তারা শান্তি বাহিনী পাঠিয়ে দুর্গতরে উদ্ধার করে নিয়ে আসবে। বিধানসভায় মমতা এই দিন বক্তব্য রেখেছে প্রধানমন্ত্রীর কাছে, যা পাঠানো হয়েছে বলে জানিয়েছে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে এই বিষয়ে বাংলাদেশের প্রশাসনের সঙ্গে কথা বলার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ব্যাপারে বিদেশ মন্ত্রক কী ব্যবস্থা নিচ্ছে তা সংসদের বিবৃতির আকারে জানানোর দাবি জানালেন তিনি। এই দিন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার শীতকালীন অধিবেশনে বাংলাদেশের পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, যেহেতু বাংলাদেশের বিষয়টি কেন্দ্রীয় সরকার এর অধিভুক্ত, সেই কারণেই সেখানে সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে তিনি কোনো হস্তক্ষেপ করবেন না। তবে সেখানে এই দেশের নাগরিকদের যে আত্মীয় এবং বন্ধুবান্ধব রয়েছে তাদের জন্য উদ্বেগ প্রকাশ করেন তিনি। এই দিন মুখ্যমন্ত্রী বলেন, আমাদের পরিবার পরিজনদের উপরে যাতে কোনো অত্যাচার না হয় তা দেখার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি। প্রয়োজনে প্রধানমন্ত্রী দুই দেশের সঙ্গে কথা বলুন। প্রধানমন্ত্রীর অসুবিধা থাকলে বিদেশ মন্ত্রক কথা বলুন। যখন সংসদ চলছে তখন পার্লামেন্ট বিবৃতি দিয়ে দেশবাসীকে জানান বিদেশ মন্ত্রী যে তারা কী সিদ্ধান্ত গ্রহণ করছেন। এইরকমভাবে যদি ঘটনা ঘটতে থাকে আমরা আমাদের লোকেদের ফিরিয়ে আনতে চাই। এই জন্য সরকার উদ্যোগ গ্রহণ করুক। তারা ফেরত এলে এখানে কোনো খাবারের অসুবিধা হবে না। আমরা যদি আধখানা রুটি খাই তাদেরও আধখানা রুটি দিতে পারি, কিন্তু কোনো ভারতীয়র ওপর যেন অত্যাচার না হয়, এটা আমরা নিশ্চয়ই চাই না। বাংলাদেশের বিষয়টি নিয়ে রাষ্ট্রসংঘে দ্বারস্থ হওয়ার জন্য কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই দিন বলেন, ভারতের সরকার বিষয়টি রাষ্ট্রসংঘের কাছে নিয়ে যাক, যাতে তারা বাংলাদেশের শান্তি বাহিনী পাঠাতে পারে এবং আমাদের লোকেদের উদ্ধার করতে পারে। এটা আমাদের অনুরোধ রইল। বাংলাদেশ নিয়ে মুখ্যমন্ত্রী এই দিন বক্তব্যে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে বলে জানিয়েছে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলাদেশের বিষয়টি সংসদে আলোচনার জন্য তোলা হবে বলে বিধানসভার লবিত জানান মুখ্যমন্ত্রী। গত 10 দিন ধরে বাংলাদেশের বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ চুপ রয়েছেন বলে অভিযোগ শুরু হয়েছে এবং শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলায়। তিনি এই প্রসঙ্গে একটি ঘটনার উল্লেখ করেছে যেখানে কেন্দ্রীয় প্রতি তার ক্ষোভের কথা স্পষ্ট বোঝা গিয়েছে। তিনি বলেন, কিছুদিন আগে আমাদের জনগণদের মধ্যে প্রায় 79 জন মৎস্যজীবী ট্রলার নিয়ে ভুল করে ঢুকে পড়েছিলেন বাংলাদেশের জলসীমায়। আগে আমরা কোনো মৎস্যজীবী ঢুকে গেলে বুঝতে পারতাম তারা আদৌ বেঁচে আছে কিনা, কোথায় আছে, সেই সমস্ত কিছু বিষয়ে। এখন কার্ড সিস্টেম করেছি যার মধ্যে তারা কোথায় আছেন সেটি বোঝা যায়। আমরা ট্র্যাকিং করে দেখেছি তারা বাংলাদেশের থানায় নিয়ে যাওয়া হচ্ছে, তারপরে তাদের জেলে নিয়ে যাওয়া হয়। হাউসে বলতে দ্বিধা নেই, ভারত সরকারকে বারবার আমরা ব্যাপারটা জানিয়েছি, কিন্তু আজও তারা মুক্তি পায়নি। আগে কিন্তু এই বিষয়টি হতো না বলেই তিনি জানিয়েছেন। এবার নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় এবার জামিন পেলেন অয়ন শীল।
শিক্ষক নিয়োগে পুরসভার বেআইনি নিয়োগে আর্থিক লেনদেনের মামলায় অয়ন শীলের শর্ত সাপেক্ষ জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। 2023 সালে 22শে মার্চ অয়ন শীলকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার অয়ন শীলের জামিন মামলা শুনানির বিচারপতি সুব্রত ঘোষের বেঞ্চে একাধিক শর্ত আরোপ করা হয়েছে। অয়ন শীলকে ব্যক্তিগত 10 লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছে কলকাতার আদালত। তবে পাসপোর্ট জমা রাখতে হবে তাকে, মোবাইল নাম্বারের কোনো বদল ঘটাতে পারবেন না তিনি। এমনকি অয়নের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির মামলায় যে আদালতে চলছে তার তত্ত্বাবধানেও এলাকার বাইরেও যেতে পারবেন না তিনি। নিয়মিত আদালতে তাকে হাজিরা দিতে হবে। এর পাশাপাশি নিয়োগ দুর্নীতিতে তদন্তের প্রতি ক্ষেত্রে ইডিকে সহযোগিতা করতে বলা হয়েছে অয়নকে। তবে এখনই জেল মুক্তি পাচ্ছেন না অয়ন শীল। নিয়োগ দুর্নীতিতে ওএমআর জালিয়াতির অভিযোগে সিবিআইয়ের মামলায় এখনও জামিন পাননি তিনি। উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কেন্দ্রীয় সংস্থার পুরসভার নিয়োগে দুর্নীতি তথ্যও হতে পারে। এরপরে আদালতের নির্দেশে সেই তদন্তে নেমে অয়ন শীলের অফিস থেকে পুরসভার নিয়োগে পরীক্ষার ওএমআর সিট উদ্ধার করেছিল তদন্তকারীরা। পরবর্তী সময়ে তদন্তে নেমে সিবিআই জানতে পারে শিক্ষা এবং পুরসভা নিয়োগে দুর্নীতিতে অয়ন শীলের সংস্থাকে বেআইনিভাবে ওএমআর সিট তৈরিতে বরাদ দেওয়া হয়েছে। এমনকি পরীক্ষার ব্যবস্থাও করত অয়ন শীলের সংস্থা। আর তার মধ্যেই আর্থিক লেনদেন চালাতো বলে অভিযোগ। পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর চার্জশিট অভিযুক্তর তালিকায় অয়ন শীলের নাম প্রথম সারিতে ছিল। উল্লেখ্য, এই নিয়োগ দুর্নীতিতে ইডির মামলা থেকে অয়ন শীলের আগে কুন্তল ঘোষ, শান্তানু বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্ট থেকে শর্ত সাপেক্ষ জামিন পেয়েছেন। অন্যদিকে নিয়োগে সিবিআই এর মামলাতেও সুপ্রিম কোর্ট থেকে শর্ত সাপেক্ষ জামিন পেয়েছে কুন্তল। অন্যদিকে নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন দেবনাথ ফড়নবিস। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে তার নামই চূড়ান্ত। আগামীকাল বা 3 তারিখে এই বৈঠকে বিজেপির বিধায়কদের দলের নেতা হিসেবে নির্বাচন করা হবে। রবিবার রাতে এই খবর জানিয়েছে বিজেপির একটি প্রবীণ নেতা। মহারাষ্ট্রের 244টি বিধানসভা আসনের মধ্যে 132টিতে জয়ী হয়েছে বিজেপি। এইদিকে মহাজোটী জোটের আরেক সদস্য একনাথ শিন্ডে শিবসেনা 57টি এবং অজিত পাওয়ারের এনসিপি 41টি আসন দখল করে নেয়। কিন্তু এরপর থেকেই মুখ্যমন্ত্রী কে হবেন সেই নিয়েই টানাটানি পড়ে রয়েছে। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস দৌড়ে এগিয়ে থাকলেও শিন্ডে শিবিরে যে একেবারেই রাজি নয় তা বোঝাই যাচ্ছিল। এ নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে গিয়ে দেখা করেন দেবেন্দ্র ফড়নবিস, অজিত পাওয়ার এবং একনাথ শিন্ডে। তিনি অবশ্যই জানিয়েছে যে নয়া মুখ্যমন্ত্রী নিয়ে বিজেপি যে সিদ্ধান্ত নেবে তাতেই তিনি রাজি। এর মধ্যে এক প্রবীণ বিজেপি নেতা সংব্যবস্থার পিটিআইকে বলে মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী পদে দেবেন্দ্র ফড়নবিসের নাম স্থির করা হয়েছে। 2 বা 3 ডিসেম্বর দলের নতুন বিধায়কদের নিয়ে বৈঠক হওয়ার কথা। সেখানে বিধানসভায় দলের নেতা নির্বাচন করা হবে। এসবের মাঝে জল্পনা ছড়িয়েছে একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী না হলেও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হতে পারেন তার ছেলে শ্রীকান্ত শিন্ডে। শিবসেনা স্বরাষ্ট্র দপ্তর পেতে চান। একনাথ জানিয়েছে মহাজোটী জোটের বিজেপি, এনসিপি এবং শিবসেনা একসাথে বসে সরকার গঠনের সিদ্ধান্ত নেবে। এই দিন কুণাল সেন বলেন, বিরোধী দলনেতাদের বলবো পেট্রো সীমান্তে গিয়ে কি লাভ? দিল্লি যান। বিজেপি নেতারা দিল্লি গিয়ে কেন্দ্রীয় সরকারকে ডেপুটেশন দিয়ে বোঝান। প্রধানমন্ত্রীর কাছে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যান। আপনাদের যাই বক্তব্য বাংলার মধ্যে থেকে এই সমস্ত কিছু বলে আপনাদের কি লাভ বলুন তো? জ্বলছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে উত্তর 24 পরগনার পেট্রোপোল সীমান্তে ভিড়। দেশের পরিজনদের কাছে ফিরতে চাইছেন বাংলাদেশিরা। প্রিয়জনরা কিভাবে রয়েছে তা নিয়েই উৎকণ্ঠ রয়েছে। তাই কেউ দেশে ফিরছেন, আবার কোনো প্রিয়জনকে দেখা করতে কেউ বাংলাদেশেও ফিরে যাচ্ছেন। সীমান্ত সিল করে দেওয়া হতে পারে এই আশঙ্কায় আজই দেশে ফিরতে চাইছেন বাংলাদেশি নাগরিকরা। হিন্দুদের ওপরে লাগাতার হামলার অভিযোগে বাংলাদেশে
বিশ্বজুড়ে তীব্র নিন্দার মুখে বাংলাদেশের হিন্দু আক্রান্ত হচ্ছে। ভারতীয় হিন্দু জানলেই বাংলাদেশের হামলা, পুলিশের হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ। ভারতীয় হিন্দু পরিচয় জেনেই হামলা করা হচ্ছে। ঢাকার আক্রান্ত হয়েছে বেলঘড়িয়ার এক যুবক। বাংলাদেশের পুলিশের বিরুদ্ধে সাহায্যের বদলে হেনস্থার অভিযোগ। এখানেই শেষ নয়, আতঙ্কে বাংলাদেশের রেহাই নেই হিন্দু মহিলা সাংবাদিকরাও। মহিলা সাংবাদিককে ঘিরে ধরে হেনস্থা, পাশে নেই পুলিশ। প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসার চেষ্টা। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া ভারতীয় যাত্রীদের বাস থামিয়ে হুমকি দেওয়ার অভিযোগ। নিজের লোকসভায় কেন্দ্রে দাঁড়িয়ে বিজেপিকে কড়া আক্রমণ শোনালেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। সংসদ নির্বাচন হওয়ার পরই শনিবার প্রথম তিনি কেরলের ওয়েনারে আসেন। এই দিন তিনি দাদা রাহুল গান্ধীর সঙ্গে রোড শো করেন। ওয়েনারের কালপেট্রায় সাংসদ প্রিয়াঙ্কা জানান, ওয়েনারের ভূমি ধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য তিনি মুখ্যমন্ত্রী পিনারাই বিজয় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানাবেন। তিনি বলেন, আমি কেরলের মুখ্যমন্ত্রীকে চিঠি দেব, তিনি যেন কেন্দ্রীয় সরকারের ওপরে যথাযথ চাপ সৃষ্টি করে এবং যারা পুনর্বাসনের যোগ্য তাদের ব্যবস্থা যেন করে দেন তিনি। কিন্তু আমি প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনের কাছে আর্জি জানাচ্ছি, রাজনৈতিক ঊর্ধ্বে উঠে তারা যেন পুনর্বাসনের ব্যবস্থা করেন। রবিবার সকালে সুলতান বাথেরিয়ায় জনসভায় বিজেপির নেতৃত্বে গঠিত এনডিএ জোটকে নিশানা করে কংগ্রেস নেত্রী বলেন, রাহুল গান্ধী, কংগ্রেস এবং ইউডিএফ এর কর্মীরা আজ একসঙ্গে একটি বড় লড়াই করছেন। আমরা একটি বড় যুদ্ধের সম্মুখীন হয়েছি। এই শক্তিটা আমাদের গণতন্ত্রকে যে কোনোভাবে ধ্বংস করে দিতে চাইছে। যারা আমাদের সংবিধানকে দুর্বল করে দিয়েছেন, গণতন্ত্রের মূল্যবোধগুলিকে ধ্বংস করে দিতে চাই। আমরা এমন একটা রাজনৈতিক বিরুদ্ধে লড়ছি যারা মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করছে। মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহেরু যে দাবিগুলি জানিয়ে লড়াই করেছেন, আমরা এখনও সেই একই দাবিগুলির জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। 30 জুলাই মাসে কেরলের ভয়াবহ ধসে বহু মানুষ প্রাণ হারিয়েছিল। সেই প্রাকৃতিক বিপর্যয়ের কথা মনে করে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, আমাদের কাজের সুবাদে যারা ভারতের যেখানেই কোনো দুর্যোগ দুর্ঘটনায় রয়েছে সেখানে গিয়ে মানুষের সঙ্গে দেখা করি, কিন্তু এখানে এসে মানুষের যে দুঃখ যন্ত্রণা দেখছি তা অন্য কোথাও দেখতে পাইনি। প্রকৃতির রোষে ছোট ছোট জয়গুলি ধ্বংস হয়ে গিয়েছে, বাড়ি পরিবার সব কিছুই ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে, আর জীবনও। এই বিপর্যয় যন্ত্রণার মধ্যে আপনারা কতটি মানবিক থেকেছেন তা আমি নিজের চোখেই দেখেছি। আপনারা ধর্ম জাতপাত নিয়ে প্রশ্ন করেননি, শুধু ক্ষতিগ্রস্তদের জন্য যা যা করা দরকার সেই সবই করার চেষ্টা চালিয়ে গিয়েছেন। ভারতের প্রকৃত মূল্যবোধের প্রতীকী ওয়েনার। তিনি মজার ছলে উপস্থিত ওয়েনারবাসীদের উদ্দেশ্যে বলেন, গতকাল কোনো একটি জনসভায় একজন মানুষ আমার কাছে প্রতিশ্রুতি চেয়েছিলেন যে আমি এখানে ফিরে আসবো কিনা। আজ আমি কথা দিচ্ছি, আমি এখানে এতবারই আসবো যে আপনারা ক্লান্ত হয়ে পড়বেন, তাই আমায় দেখাটা অভ্যেস করে ফেলুন। প্রিয়াঙ্কা গান্ধীর এমন ব্যবহারে সবারই মুখেই খুশির আত্মহারা। এরকম আরও বিস্তারিত খবর জানতে চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে।